কি ব্যাপার শিকদার ভাই? আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। কোনো সমস্যা? না হাসান ভাই, তেমন কোনো সমস্যা নয়, কিন্তু আপনার ভাবি একটু অসুস্থ, বাড়িতে একা রয়েছে, তাই চিন্তা হচ্ছে। কেন ভাই? ভাবির আবার কি হলো? শুনেছি তো আপনি বাবা হতে চলেছেন। শরীরটা কি খুব বেশি খারাপ? আসার সময় দেখে এসেছি শুয়ে আছে। ইদানিং শরীরটা একটু বেশি খারাপ যাচ্ছে। আমি সারাদিন অফিসে থাকি, বাসায় একা একা থাকি, কি যে করি। শিকদার ভাই, একটা কাজের লোক রাখলেই তো পারেন। আল্লাহ পাক তো আপনাকে দু চারটে কাজের লোক রাখার সামর্থ্য দিয়েছেন। তাছাড়া বাসার টুকটাক কাজও করলো, আবার ভাবিরও একটু খেয়াল রাখলো। একটা কাজের লোক হলে ভালোই হয় মনে হয়। আপনি ঠিকই বলেছেন ভাই, কিন্তু সংসারের কাজ অন্য কাউকে দিয়ে করানো আমার একদমই ভালো লাগে না। নিজেদের কাজ নিজেদেরই করা উত্তম। অন্য কেউ নিজেদের কাজগুলো করুক, এগুলো দেখতেই আমার খুব খারাপ লাগে, তাই আর কি। কিন্তু শিকদার ভাই, এখন তো ভাবি অসুস্থ। বাড়িতে কখন কি সমস্যা হয়, একজন মানুষ বসে থাকা দরকার। হ্যাঁ হাসান ভাই, আপনি একদমই ঠিক বলেছেন। আজ অফিস থেকে ফেরার পথে মাহাদি ভাইয়ের কাছে যাব। ওনার বাসার কাজের লোকের কাছে নাকি অনেক ভালো কাজের লোকের খোঁজ রয়েছে। একজন কাজের লোকের ব্যবস্থা এখন করতেই হবে। ইনি হলেন মোহাম্মদ শিকদার হোসাইন। তিনি একজন সরকারি প্রকৌশলী কর্মকর্তা। তিনি কুমিল্লা শহরের সরকারি কোয়ার্টারেই তার স্ত্রী রাহেলা বেগমকে নিয়ে থাকেন। অফিস শেষ করে আজ তিনি তার পাশের বাড়ির মাহাদি ভাইয়ের কাছে যাচ্ছেন একজন কাজের লোকের সন্ধানে। শিকদার হোসাইন একজন সৎ এবং ধার্মিক লোক। সংসারের কাজ কাজের লোক বা অন্য কেউ করে দিক, এটা তার একদমই ভালো লাগে না। কিন্তু তার স্ত্রী অসুস্থ, তাই কোনো উপায় না পেয়ে কাজের লোক নিতেই হচ্ছে। আসসালামু আলাইকুম মাহাদি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরে শিকদার ভাই যে, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি তো ভালোই আছি, কিন্তু আপনার ভাবি একটু অসুস্থ, তাই বাসায় একজন কাজের লোকের দরকার। শুনেছি আপনার কাজের লোকের কাছে অনেক ভালো কাজের লোকের সন্ধান পাওয়া যায়। ভাই, যদি একজন ভালো কাজের লোকের সন্ধান করে দিতেন তাহলে অনেক উপকার হতো। ও, এই ব্যাপার। আপনি কোনো চিন্তা করবেন না শিকদার ভাই। আমার কাজের লোক মারিয়ম খুবই ভালো মানুষ। শুনেছি ওর কাছে আরো অনেক ভালো কাজের লোকের সন্ধান রয়েছে। আমি আপনার জন্য একজন কাজের লোকের ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ। আপনি নিশ্চিন্তে থাকুন। ঠিক। এই বলে শিকদার বাসায় ফিরে আসে। বাসায় ফিরেই দেখে তার স্ত্রী এখনো শুয়ে আছে। কি ব্যাপার রাহেলা, এমন সন্ধ্যাবেলাও তুমি শুয়ে আছো? একটুখানি উঠে বসো, আমি তোমার জন্য চা করে আনছি। ওগো, এসব তুমি কি বলছো? তুমি সারাদিন অফিস করে এসেছো, আবার বাড়ি ফিরেও বইয়ের সেবা করবে? না না, আল্লাহর কাছে আমাকে দোষী করো না। আমি যাচ্ছি, তোমার জন্য চা করে নিয়ে আসি। আহ, আহ। আরে না, তোমাকে উঠতে হবে না, আমি নিয়ে আসছি। আর হ্যাঁ, তোমার জন্য একটা ভালো খবর রয়েছে। মাহিদি ভাইকে বলে এসেছি একটা কাজের লোকের ব্যবস্থা করতে। আশা করি দু একদিনের মধ্যেই একজন কাজের লোক চলে আসবে, তখন আর তোমার এত সমস্যা হবে না। কি বলছো? তোমার তো কাজের লোক দিয়ে কাজ করানো একদমই পছন্দ হয় না। তাহলে তাহলে আর কি, স্ত্রীর দায়িত্বও তো পালন করতে হবে নাকি? এভাবে তারা দুজনে কথা বলতে থাকে। পরের দিন সকালবেলা শিকদার ও রাহেলা বেগম নাস্তা করছিল। এমন সময় মাহাদি ভাইয়ের স্ত্রী ৮-৯ বছরের একজন মেয়েকে নিয়ে আসলো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? দেখুন, আপনার জন্য কাজের লোক নিয়ে এসেছি। পছন্দ হয় নাকি একটু কথা বলে দেখুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কাজের লোক? ও তো একটা বাচ্চা মেয়ে, ও আবার কি কাজ করবে? আরে ভাবি, ও বাচ্চা মেয়ে হলো খুব ভালো, আর সব ধরনের কাজই করতে পারে। এর থেকে ভালো কাজের লোক তো আপাতত জোগাড় করতে পারলাম না ভাবি। ওকে আপনারা রেখে দিতে পারেন। না ভাবি, এটা কোনোভাবেই সম্ভব না। একটা শিশুকে দিয়ে আমরা কখনোই কাজ করাতে পারি না। আপনি ওকে নিয়ে যান। যদি সম্ভব হয় একজন প্রাপ্তবয়স্কা মহিলার ব্যবস্থা করে দিন। এই বাচ্চা মেয়েটিকে দিয়ে আমি আমার বাসার কাজ করাতে কোনোভাবেই পারবো না। আপনি ওকে নিয়ে যান ভাবি। ঠিক আছে, কি আর করার। এই মেয়ে, চলো। এই বলে মাহাদির স্ত্রী মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু বিকেল বেলা শিকদার যখন অফিস শেষ করে বাড়ি ফিরল, তখন সেই মেয়েটি আবার আসলো আর কেঁদে কেঁদে বলল, স্যার, স্যার দোহাই লাগি, আমাকে আপনার বাসার কাজটি দিন স্যার। আমি খুব গরিব অসহায়, আমার বাবা নেই। ছোটবেলায় আমার বাবা মারা গেছেন। আমার মামারা আমার মাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছেন। আমি আমার মামির সাথে থাকি। মামি বলেছে আমাকে আর খাওয়াতে পড়াতে পারবে না।
যদি আপনি আমাকে আপনার বাসায় কাজে না রাখেন তাহলে আমার মামি আমাকে বিয়ে দিয়ে দিবে। স্যার দয়া করুন, স্যার দয়া করে আমাকে কাজটি দিন স্যার, দয়া করুন, দয়া করুন স্যার। আরে তুই এত ছোট মানুষ, তোকে এখনই বিয়ের কথা বললো? ছি ছি, তোর সাথে তো অন্যায় করা হচ্ছে। উঠ 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 বলছি, উঠ। ওকে ওকে শুনেছো, মেয়েটাকে দেখে আমার খুব মায়া হচ্ছে। আমরা ওকে দিয়ে কোনো কাজ করাই বা না করাই, ওর উপর এখন যে জুলুম হতে যাচ্ছে, ওকে সাহায্য করা আমাদের খুবই দরকার। না জানি বাপ মরা মাহারা মেয়েটির সাথে আরো কত কি জুলুম হয়। তুমি ওকে রেখে দাও না গো। হ্যাঁ রাহেলা, তুমি একদম ঠিক বলেছো। এই মেয়ে, কি নাম তোমার? স্যার আমার নাম কুলসুম। আপনি চিন্তা করবেন না স্যার, আমি ছোটবেলা থেকে সব কাজ করে এসেছি। মামির বাড়িতে রান্না থেকে শুরু করে সব কাজ আমি একাই করতাম। আমি আপনার বাসার সব কাজ করে দেব, আপনি শুধু আমাকে তাড়িয়ে দেবেন না। না রে কুলসুম, তোকে দিয়ে আর আমরা কি কাজ করাবো? তুই এত ছোট মানুষ, তোকে দেখে এমনিই অনেক মায়া হচ্ছে আমার। তুই শুধু রাহেলাকে একটু টুকটাক সাহায্য করিস। আর হ্যাঁ, আমাকে স্যারটার বলার দরকার নেই, আমাকে কাকু বলে ডাকিস। আর ওই যে ওনাকে আম্মা বলে ডাকিস, ঠিক আছে? কাকু আপনারা খুব ভালো মানুষ, আল্লাহ আপনাদের খুব ভালো করবেন, খুব ভালো করবেন। কাঁদিস না মা কুলসুম, আয় তুই আমার কাছে আয়। এরপর কুলসুম রাহেলা বেগমের পাশে গিয়ে বসে আর প্রাণ খুলে কথা বলতে থাকে। এদিকে শিকদার নিশ্চিন্তে অফিসে চলে যান। এরপর প্রায় 1 সপ্তাহ কেটে গেল। একদিন কুলসুম, কুলসুম, মা কুলসুম, কই গেলি রে? রাহেলা, রাহেলা, এই যে তোমরা এখানে। কুলসুম দেখ, তোর জন্য আমি কি এনেছি। কি এনেছো কাকু? আরে বই এনেছি, বই। আর আমাদের মহল্লায় যে একটা মহিলা মাদ্রাসা রয়েছে, তোকে সেখানে ভর্তি করে দিয়েছি। তুই আগামীকাল থেকে সেখানে পড়তে যাবি। প্রতিদিন সকালে তোর আম্মার সাথে তার কাজে একটু সাহায্য করে মাদ্রাসাতে চলে যাবি। খুব ভালো করে পড়াশোনা করবি কিন্তু, ঠিক আছে? তুমি খুব ভালো কাজ করেছো গো। আমিও ভাবছিলাম ওকে পড়াশোনা করানো দরকার। আল্লাহর ইচ্ছায় ওর দায়িত্ব আমাদের উপরে এসে পড়েছে। আমিও ভাবছিলাম ওকে কিভাবে পড়াশোনা করানো যায়। মা কুলসুম, এখন থেকে কিন্তু তোকে নিয়মিত পড়াশোনা করতে হবে। আমি পড়াশোনা করব, আমি পড়াশোনা করব। আমার পড়াশোনা করার কত স্বপ্ন ছিল কাকু। আম্মা, আমি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। আমি পড়াশোনা করব, আমি পড়াশোনা করব, আমি পড়াশোনা করব, আমি পড়াশোনা করব। দেখেছো রাহেলা, পড়াশোনা করতে পেরে মেয়েটা এত খুশি হয়েছে যে কোনো কথাই বলতে পারে। এরপর থেকে ফাতেমা রাহেলা বেগমকে টুকিটাকি একটু সাহায্য করে আর নিয়মিত মাদ্রাসাতে যায়। এভাবে ফাতেমা হাসি খুশি ভাবে চলতে লাগলো। কেটে গেল প্রায় বেশ কয়েক মাস। রাহেলা বেগমের কোল জুড়ে একজন ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হলো। হাসি খুশি আর আনন্দে চলতে লাগলো শিকদার ও রাহেলা বেগমের সংসার। কাকু, কাকু, আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। উস্তাদজি বলেছেন আমি নাম্বার 1 কুলসুম। তাই বুঝি? এটা তো খুব ভালো কথা। হ্যাঁ রে মা, তুই নাম্বার 1 কুলসুম হয়েছিস না? এখন আরো বেশি বেশি পড়াশোনা করতে হবে। সংসারের সব কাজ বন্ধ, তুই শুধু তোর এই ছোট্ট ভাইটিকে নিয়ে ঠিকভাবে পড়াশোনা করবি। এখন থেকে আমি একাই সব কাজ করব, ঠিক আছে? কাকু, আম্মা, আপনারা এত ভালো মানুষ আর আমাকে এত ভালোবাসেন, আমি আমার বাবা মার কথা ভুলেই গেছি। আমার মনে হয় আপনারাই আমার বাবা মা। এভাবেই চলছিল দিন। কেটে গেল প্রায় 5 বছর। রাহেলা বেগমের ছেলে রাকিবও বড় হয়ে গেল। এদিকে কুলসুমও তার পড়াশোনা নিয়ে অনেক দূরে গিয়ে একদিন হঠাৎ করে একজন লোক এসে দরজায় কড়া নাড়ল। শিকদার সাহেব, আমি আমার ভাগ্নিকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমার ভাগ্নি বড় হয়েছে, তার বিয়ে দেওয়ার দায়িত্ব মামা হিসেবে আমার। তাছাড়া আমার ভাগ্নির জন্য আমি একজন ছেলেও ঠিক করে রেখেছি। তাই আমি আর আমার ভাগ্নিকে আপনার বাড়িতে কাজ করতে দেব না। ওকে আমি এখনই আমার সাথে নিয়ে যাব আর আমার ঠিক করা ছেলের সাথে বিয়ে দিব। কি বলছেন? আপনি কুলসুমকে নিয়ে যাবেন? কিন্তু ওর তো এখনো পড়াশোনা শেষ হয়নি। তাছাড়া বিয়েরও তেমন একটা বয়স হয়নি, এখনই ওকে বিয়ে দিতে চাচ্ছেন? দেখুন শিকদার সাহেব, আপনার সাথে আমি অতিরিক্ত কথা বলতে চাচ্ছি না। আমি আমার ভাগ্নিকে ফিরিয়ে নিয়ে যাব, এটাই শেষ কথা। কুলসুম, চল আমার সাথে। মামা, এসব আপনি কি বলছেন? এই মেয়ে, তুই চুপ কর, তোর কোনো কথা নেই, চল আমার সাথে। বড্ড সাহস বেড়েছে তাই না? মুরব্বীদের কথার উপর কথা বলা শিখে ফেলেছিস।
চল বলছি। এরপর কুলসুমের মামা কুলসুমকে নিয়ে যায়। এদিকে শিকদার ও রাহেলা বেগম মনে মনে খুব কষ্ট পান, কারণ এই কয় বছরে কুলসুম তার পরিবারের একজন হয়ে উঠেছে। নিজের সন্তানের মতোই কুলসুমকে তারা ভালোবেসেছিল, কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই। কুলসুমকে আটকানোর কোনো উপায়ও নেই, তাই চুপচাপ কুলসুমের চলে যাওয়া। বাবা, মা, কুলসুম আপু কোথায় যাচ্ছে? কুলসুম আপুকে যেতে দিও না বাবা, আমার খুব কান্না পাচ্ছে। কুলসুম আপু, যেও না, আমাকে রেখে যেও না আপু, যেও না। এরপর কেটে গেল বেশ কয়েক বছর। শিকদার বদলি হয়ে মানিকগঞ্জ সদরে এসে থাকতে শুরু করলো। এখানেও সে একটি সরকারি কোয়ার্টার থেকে প্রতিদিন অফিসে যান। এদিকে রাকিবও মানিকগঞ্জ সদর স্কুলে পড়াশোনা শুরু করলো। দেখতে দেখতে রাকিবও বড় হয়ে গেল। বাবার মতো রাকিবও সরকারি চাকরি পেয়ে গেল। শিকদার আর রাহেলা বেগম এখন বৃদ্ধ বাবা মা, আর রাকিব এখন এক সন্তান সাজিদের বাবা। সাজিদ, দাদুকে একদম বিরক্ত করবে না, মনে থাকে যেন, হ্যাঁ? না রাকিব, শুধু শুধু আমার দাদুভাইকে ধমকাস না তো। তোর ছেলেটা না ঠিক তোর মতো হয়েছে, খুব দুষ্ট, তবে ওর সাথে খেলতে আমার খুব ভালো লাগে রে। আয় দাদু ভাই, আমার কাছে আয়। সামিরা, আমি অফিসে যাচ্ছি, বাবা মার খেয়াল রেখো। বাবা, আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ঠিক আছে বাবা, সাবধানে যা। মা, বাবা, এই নিন আপনাদের চা। সাজিদ, এদিকে এসো। দাদুকে আর বিরক্ত করো না, চলো তোমাকে গোসল করিয়ে দেই। না, আমি আমার দাদুর সাথে গোসল করব। ঠিক আছে দাদু ভাই, তুমি আর আমি একসাথে গোসলে যাব। মনে রেখো দাদু ভাই, তুমি হলে আমার জীবনের শেষ বন্ধু, আর আমি হলাম তোমার জীবনের প্রথম বন্ধু। এক বন্ধু তো আর এক বন্ধুকে ছাড়া থাকতেই পারে না। বৌমা, চুলোতে একটু গরম পানি বসাও তো। আজ শরীরটা বেশ ঝিমঝিম করছে, মনে হয় গরম পানি দিয়ে গোসল করলে খুব ভালো লাগবে। মা, আমি আপনাদের জন্য আগে থেকে চুলোতে গরম পানি বসিয়ে রেখে এসেছি, আপনারা এক এক করে গোসল করে আসুন। এরপর এক এক করে সকলেই গোসল করতে চলে যায়, আর স্বামীরাও দুপুরের খাবার তৈরি করতে রান্নাঘরে চলে যায়। দাদু ভাই, এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি, সাবধান কেউ দেখে না যেন, তাহলে কিন্তু খুব বকবে রে। আইসক্রিম! দাদু, চলো চলো, তুমি আর আমি লুকিয়ে লুকিয়ে খাই। মা যদি জানতে পারে আমি এতগুলো আইসক্রিম খাচ্ছি, তাহলে খুব বকবে। চলো দাদু, তুমি আর আমি ওই দরজার পিছনে লুকিয়ে লুকিয়ে খাই। আমার কি আইসক্রিম খাওয়ার বয়স আছে রে দাদু ভাই? তুই খা, আমি বরং তোকে পাহারা দিই, দেখি কেউ আসে কিনা। এরপর সাজিদ লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাচ্ছিল, আর তার দাদু পাহারা দিচ্ছিল। এমন সময় সাজিদের দাদি ফোন হাতে করে সাজিদের দাদাকে খুঁজছিল। যাক বাবা, তুমি এখানে, সারা বাড়ি তোমাকে খুঁজেই পাচ্ছিলাম না। নাও দেখি, তোমার ফোনটা সেই কখন থেকে বাজছিল। দেখো দেখি কে ফোন করলো। এখন আবার কে ফোন করলো? দাও দেখি। এরপর সাজিদের দাদি তার দাদুর হাতে ফোনটা দিয়েই সেখান থেকে চলে যান, আর সাজিদের দাদা ফোনে কথা বলতে থাকেন। হ্যালো, কে বলছেন? স্যার, আমি কুমিল্লা প্রকৌশল অফিস থেকে বলছি। স্যার, এখানে এক মহিলা আজ 2 মাস যাবত আপনাকে খুঁজছে। কোনো মহিলা আমাকে 2 মাস যাবত খুঁজছে? মহিলাটি কে? আপনি তার পরিচয় জানেননি? স্যার, মহিলাকে নাকি আপনি চেনেন এবং খুব ভালোবাসেন। আমি কয়েকবার বলেছি চলে যাও, কিন্তু সে যাবে না। ঠিকানা তো জানি না, খালি নাম বলেছেন। ওনার নাম কুলসুম। যতবারই যেতে বলি ততবারই শুধু কেঁদে কেঁদে বুক ভাসায়। শেষে না পেরে আপনার খোঁজ করে কল দিলাম। এখন আমি কি করব? দয়া করে একটু বলুন স্যার। কুলসুম, আমার কুলসুম, নিশ্চয়ই কুলসুমের কোনো বিপদ হয়েছে। শুনুন, আপনি ওই মহিলাটিকে সযত্নে আপ্যায়ন করুন, আর ওনাকে বলুন আমি ওনার সাথে দেখা করতে আসছি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। এরপর শিকদার কোনো কিছু না ভেবে একটু গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়ছিল কুমিল্লার উদ্দেশ্যে। বাসায় কাউকে কিছু বলতে চাচ্ছে না, কারণ এমন অবস্থায় বাসার কেউই তাকে কুমিল্লা যেতে দেবে না। তাই সে চুপচাপ বেরিয়ে পড়ছিল। এমন সময় তার স্ত্রী এসে বলল, কে গো, এমন অবেলা তুমি গুছিয়ে গেছে কোথায় যাচ্ছ? আর ওই সময় ফোনে বা কে ছিল? যাচ্ছি একটু সাদ্দাম ভাইদের বাসায়, একটা জরুরি কাজে।
আজ হয়তো ফিরতে পারবো না, আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখেন আগামীকাল বাসায় ফিরবো। তোমরা কোনো চিন্তা করো না, রাকিব আসলে তাকে বলিও, আর সাজিদের খেয়াল রেখো। তোমার শরীরটা এমনিতেই ভালো নেই, এমন অবস্থায় তুমি বন্ধুর বাড়ি যাচ্ছ। শিকদার মনের মধ্যে কি যেন আড়াল করে রাখলো, কোনো কথা না বাড়িয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়লো। এদিকে সন্ধ্যায় রাকিব বাড়ি ফিরেই প্রতিদিনের মতো বাবা মার ঘরে যায় আর নিজের বাবার কথা জিজ্ঞাসা করতে থাকে। তোর বাবা তো তোর সাদ্দাম আঙ্কেলের বাসায় গেলেন, কি জানি লোকটা কি বলে গেলেন, শুধু বলল একটা জরুরি কাজ আছে, আজ ফিরতে পারবে না। না মা, তোমরা না, বাবার শরীরটা তেমন ভালো নেই, এমন সময় ওনাকে একা একা চলতে দেওয়া একদমই উচিত হয়নি। আমার জন্য অপেক্ষা করতে বলতে আমি বাবাকে সাথে করে নিয়ে যেতাম। বাবা, ও বাবা, তুমি জানো দাদু আজ আমায় কি বলেছে? কি রে বাবা সাজিদ, তোর দাদু আবার তোকে কি বললো? আমার দাদু আমাকে বলেছে আমি হলাম আমার দাদুর জীবনের শেষ বন্ধু, আর দাদু হলেন আমার জীবনের প্রথম বন্ধু। কিন্তু বন্ধু যে আজ কোথায় গেল আমাকে একটু বলেও গেল না। এভাবে রাকিব তার ছেলে সাজিদ ও মায়ের সাথে কথা বলছিল। এদিকে প্রায় রাত 10টার দিক শিকদার কুলসুমের কাছে পৌঁছে যায়। মা কুলসুম, তুই কেমন আছিস? এতদিন পরে তোর এই হতভাগা বাবার কথা মনে পড়লো। তোর সাথে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই আমি সেটা পারিনি। কাকু, আমার পুরো জীবনটাই অন্ধকার, আলো শুধু ততটুকুই পেয়েছি জীবনে যতটুকু সময় আমি তোমাদের সাথে কাটিয়েছি। সেদিন আমার মামা আমাকে তোমাদের ওখান থেকে ফিরিয়ে এনে এক লম্পট জোয়াখোরের সাথে জোর করে বিয়ে দিয়ে দেয়। আমার স্বামী আমাকে প্রতিদিনই মারধর করত, আমি ধৈর্য ধারণ করে সব সহ্য করে চলছিলাম। কিন্তু একদিন সে আমাদের মহল্লার চুকদার সাহেবের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে। মহল্লার মানুষ তাকে অনেক মারধর করে, এরপর পুলিশের কাছে দিয়ে দেয়, আর পুলিশ তাকে সারা জীবনের জন্য বন্দি করে রাখে। আমি পাগলের মতো এদিক ওদিক ছুটাছুটি করতে থাকি। মামার বাড়িতে গেলে দেখলাম সেখানেও তালা ঝুলানো। আশেপাশে লোকদের কাছে জিজ্ঞাসা করলাম, ওনারা বলল আমার মামা নাকি অনেক আগেই এখান থেকে চলে গেছেন। আমি কিছুই জানি না। এরপর নিয়তি আমাকে একটা এতিমখানায় আশ্রয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহর অশেষ রহমতে সেখানেই আমি থাকতে থাকি, আর ওখানকার ছোট ছোট বাচ্চাদের লালন পালন করার দায়িত্ব নেই। এখন আমি সেখানেই আছি। দুনিয়াতে আমার আপন বলতে আপনি ছাড়া আর কেউ নেই। আমি আপনার অনেক খোঁজ করছি, কিন্তু আপনাকেও কোথাও পাইনি। শেষমেশ এই অফিসে আপনার খোঁজ করতে এসেছি। কাকু, বর্তমানে আমি যে এতিমখানাতে রয়েছি সেটার অবস্থা খুবই খারাপ। ছোট ছোট এতিম ছেলে মেয়েদের খাওয়ানো পড়ানো খুবই কষ্টদায়ক। আপনি আমাকে যে শিক্ষা দান করিয়েছেন, আমি সারা জীবন সেই শিক্ষা বিলিয়ে যাব। ওই বাচ্চাগুলো এখন আমার বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা, কিন্তু ওদের খাওয়ানো পড়ানোর মতো একটা ব্যবস্থা হলে খুব ভালো হতো কাকু। তুই চিন্তা করিস না মা কুলসুম, আমি তোর এতিমখানাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। আল্লাহর উপর ভরসা রাখ মা। আমি ইচ্ছা করলে তোকে আমি এখান থেকে আমার সাথে নিয়ে যেতে পারি, কিন্তু তুই এখানে যে কাজ করছিস এর থেকে উত্তম কাজ দুনিয়াতে আর হয় না। আল্লাহ নিশ্চয়ই তোকে এই উত্তম কাজের জন্য পরপারে উত্তম প্রতিদান দিবেন। তুই শুধু ওই বাচ্চাগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করে যা মা। এরপর শিকদার অনেকক্ষণ কুলসুমের সাথে কুশল বিনিময় করে তার কাছ থেকে একটি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে পরের দিন বাড়ি ফিরে আসেন। বাড়িতে ফিরে তিনি এই বিষয়ে কাউকে কোনো কিছু বলেন না। এরপর কেটে গেল বেশ কিছুদিন। একদিন শিকদার খুব অসুস্থ হয়ে পড়লেন। দাদু ভাই, আমার সময় ফুরিয়ে যাচ্ছে। দাদু ভাই, দাদু ভাই, আমার জন্য দোয়া করিও। জীবনে কখনো কারো সাথে মিথ্যা কথা বলিও না। দাদু ভাই, দাদু ভাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা, রাকিবের বাবা।
কথা বলো, কথা বলো দাদু, আমাকে কথা একা বলো। রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? এরপর রাকিব তার বাবার দাফন কাফন শেষ করে আর ছেলেকে নিয়ে কবর জিয়ারত করে বাড়ির আঙিনায় একটি গাছের নিচে আনমনা হয়ে বাবা বসেছিল আর এখানেই বাবার বসতেন, কথা আমার ভাবছিল। ছেলের সাথে ফুলের টবগুলোতে পানি দিতেন, অনেকটা সময় এখানেই কাটাতেন বাবা। কখনো ডায়েরির সাথে তো কখনো হাদিস কিংবা ধর্মীয় কোনো বই নিয়ে। ডায়েরির অবস্থা এখন প্রভুহীন বৃত্তের ন্যায়। চার তাকের আলমারির শিখরে এখন তার স্থান। নিঃসঙ্গ পড়ে আছে বাবার শেষ ব্যবহৃত কলমটি। আমার বুকের ভেতরটা বারবার ঢুকরে উঠছে, দু চোখ বারবার ঝাপসা হয়ে আসছে, শরীর ঠান্ডা হয়ে আসছে। এই তীব্র শীতে বাবা কিভাবে এখানে থাকবে? বাবা, বাবা, তুমি আমার ছেলেকে বলেছ আমার ছেলে তোমার জীবনের শেষ বন্ধু। বাবা, তোমার সেই বন্ধুকে রেখে তুমি কোথায় চলে গেলে বাবা? বাবা। এমন সময় পিছন থেকে রাকিবের মা এক টুকরো কাগজ হাতে নিয়ে রাকিবকে স্পর্শ করলো। মা, মায়ের সামনে আমাকে কান্না করা যাবে না মা। বাবা রাকিব, কি করছিস সেখানে? কিছু না মা, এমনি একটু বসে আছি। তোর বাবাও ঠিক এমন ছিলেন, মন খারাপ থাকলে একাকী স্রষ্টার সাথে কথা বলতেন, আমাকে সব চাইতে বেশি ভালোবাসে আমার আল্লাহ। পৃথিবীর কেউ আমার সাথে মৃত্যুর পর থাকবে না, থাকবে আমার আল্লাহর রহমত। মনে রাখিস, আল্লাহ যাকে ভালোবাসেন তার আর কিছুই দরকার হয় না। হ্যাঁ মা, তুমি একদমই ঠিক বলেছ। এই নে, তোর বাবা চলে যাওয়ার কয়েকদিন আগে এই কাগজটি আমার হাতে দিয়ে বলেছিলেন আমি যেন এটা তোর হাতে তুলে দেই। শুধু তোকেই দিতে বলেছে বাবা, আমাকেও খুলে দেখতে নিষেধ করেছেন। এটা শুধু তোর জন্যই রেখে গেছেন তোর বাবা, তোর বাবার শেষ চিঠি। এই বলে রাকিবের মা চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে যান আর রাকিবও দুহাত দিয়ে চোখের জল মুছে বাবার দেয়া শেষ চিঠিটি অনেক আদর করে। হে আমার কলিজার টুকরা, আমাকে হয়তো চোখে হারাচ্ছ, হয়তো এখন আর অফিস থেকে বাসায় ফিরে মাকে বলো না বাবা আর বাবু কই। উত্তরে তোমার মাও হয়তো বলে না তোর বাবা আর বাবু মাগরিবের সালাতে গেছে। সপ্তাহে 2 দিন হয়তো ইলহিরাটা আর চেক করো না। হয়তো আমার নয়নের মনে ছোট্ট নাতিকাকে এই বলে বকা দাও না যে আব্বু দাদুকে বেশি বিরক্ত করবে না। জুমা কিংবা ঈদের সালাতে জায়নামাজ তোমাকে আর দুটো নিতে হবে না, হয়তো একাই চলবে নশ্বর ধরণীতে। মনে রেখো, ধরণীতে যাওয়া আসার এই পালাক্রমে তোমাকে একাই থাকতে হবে। মানুষ চলে যায় কিন্তু তার সৎ কর্মগুলো থেকে যায়। তুমি আমার সৎকায়ে জারিয়া। ধরণীতে এমন কিছু সৎ কাজ সম্পাদন করতে হয় তা যেন কোনো কাকপক্ষেও টের না পায়। কেবল আল্লাহই দেখবেন এবং তিনি এর প্রতিদান দিবেন। হে আমার কলিজার টুকরা, বছর খানেক ধরে আমি একটা মহৎ কাজ হাতে নিয়েছি। আমি চাই আমার পরে এই কাজের আঞ্জাম তুমি দিতে থাকবে। তোমার পিতার অনুরোধ নয়, আদেশ। আমার মৃত্যুর পর তোমার সিদ্দিক চাচার কাছে যাবে। উনি তোমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, সেটাতে তুমি প্রতি মাসে পূর্ব নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পাঠাবে। কখনো জানতে চেষ্টা করবে না এটা কার, কোথায়, কার কাছে আমি এই টাকাটা পাঠাচ্ছি। মনে রেখো, ইহকালীন কর্মের উপর পরকালীন সুখ শান্তি নির্ধারিত হয়। তাই ইহকালীন সময়টাকে শুধুই স্রষ্টার জন্য বরাদ্দ করো। ইতি। তোমার। এরপর থেকে রাকিব তার বাবার চিহ্নিত করা অজানা অ্যাকাউন্টে প্রতি মাসে পূর্ব নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পাঠাতে থাকে। এভাবে কেটে গেল প্রায় 10 বছর। একদিন রাকিব বাবা সাজিদ, আমি আমার পিতার আদেশ পালন করে চলেছি। পাপে ভরা জীবনে এটাই হয়তো একমাত্র ভালো কাজ। হয়তো বাবার দেওয়া এই দায়িত্ব পালনের বিনিময়ে আল্লাহ আমাকে রহম করবেন। আজও জানি না আমি কোথায় আর কেন এই টাকা পাঠায়, জানার চেষ্টাও করিনি। মনে রেখো বাবা, তুমি আমার সৎকায়ে জারিয়া। প্রদর্শনের এই পৃথিবীতে এমন একটা ভালো কাজ তুমিও চালিয়ে যেও, লোকচক্ষুর অন্তরালে, নিজের থেকেও গোপনে।